5ই আগস্ট শুধু নয়, 18 জুলাইয়ের পর থেকে, কারফিউ দেওয়ার পর থেকে, বিশেষ করে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা প্রত্যেকটি মুহূর্ত সহিংসতা এড়াতে চেয়েছেন। মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সে কারণে কিন্তু দলীয় নির্দেশনা ছিল, আমি আপনাকে বলছি দলীয় নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন রয়েছে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত যেন গ্রহণ করা হয়। 5ই আগস্ট শুধু আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি 1 আগস্ট ছিল শোক র্যালি, পরবর্তীতে যখন সেটা কারফিউ দেওয়া হলো সেটি পরিবর্তন করা হলো, সেটি পরবর্তীতে 3, 4, 5 এভাবে 5 তারিখের কর্মসূচি কিন্তু পরিবর্তিত করা হয়। কারণ যে সহিংসতা যাতে এড়ানো যায়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি যেন না ঘটে, এই ক্ষতিটি যেন কমিয়ে নিয়ে আসা যায়, একটি দায়িত্বশীল সরকার হিসেবে শেখ হাসিনা সরকার কিন্তু প্রাণান্তকর ভাবে সেই চেষ্টাই করেছে। কারণ শেখ হাসিনার কাছে সবসময় ক্ষমতার চেয়ে জনতা গুরুত্বপূর্ণ ছিল, শেখ হাসিনার কাছে সবসময় মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং তিনি বিদ্যমান আইন অনুযায়ী সেটি এবং রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়ন করার চেষ্টাই করে গেছেন ক্রমাগত। জি সাদ্দাম, মানে ধরেন ঠিক আছে, এটি যে দেশে যেহেতু সরকার আপনাদের প্রশাসন তার কথা অনুযায়ী চলবে, সেটি একটা দিক। আবার আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারাও মাঠের কর্মসূচিতে থাকবেন, এটা আবার কিন্তু আরেকটা দিক, এটার সঙ্গে কোনো কনফ্লিক্ট নাই, আমরা বুঝি সেটা। কিন্তু আপনারা মাঠে পুরোটা অনুপস্থিত ছিলেন, কারণ অভিযোগ রয়েছে এরকম যে আপনাদের দলের ভেতরে কেউ একটি অংশ আপনাদেরকে বিভ্রান্ত করেছিল। এই অভিযোগ কি সত্য? না, আমি সেটি মনে করি না। কারণ আমাদের দলের মূল লক্ষ্যটাই ছিল, আপনি দেখুন যে আপনি রাজনীতি করার অর্থ কি, আর ক্ষমতা পরিবর্তনের রাজনীতি, সাংবিধানিক রাজনীতিটার অর্থ কি? রাজনীতির অর্থ এই নয় যে আপনি সবসময় সরকারে থাকবেন কিংবা এটি থাকবেন। আপনি ক্ষমতায় যদি যান, আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে, সাংবিধানিক অনুশাসন যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো সেটি করার চেষ্টা করবে। আওয়ামী লীগের কাছে তো সবসময় মানুষের নিরাপত্তা, সাংবিধানিক প্রক্রিয়া, জনগণের ম্যান্ডেট পাওয়া, গণতন্ত্র, এটি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন কেউ যদি সহিংসতাকে রাজনৈতিক কৌশল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, একটি দেশে যখন শঙ্কা রয়েছে যে মানুষের তারা যে কিলিং মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে, আপনি দেখছেন যে প্রকাশ্যভাবে কিলিং মিশন বাস্তবায়ন করা, সেই প্রবণতাটা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি দেওয়া হচ্ছে। সরকার চেষ্টা করছে সেটি শান্তিপূর্ণভাবে নিরসন করার, এবং সেই সময় সরকার এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল প্রধানতম যেটি চেষ্টা থাকবে সেটি যেন তারা যেন কেউ কোনো মুখোমুখি না হয় সেটি নিশ্চিত করা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সরকার, শেখ হাসিনা সরকার কিন্তু সেটি করার চেষ্টা করেছে। এখন সহিংসতাকে যদি রাজনৈতিক কৌশল আমরা হিসেবে মনে করতে চাই, এবং রাজপথে আপনি ক্ষমতা দেখিয়ে মানুষের মৃত্যুর কারণ হচ্ছেন, সেটিকে যদি আপনি মনে করেন যে এটা সাহসের প্রমাণ, আমরা কিন্তু কোনো অবস্থাতেই সেই রাজনীতি অতীতেও করিনি এবং ভবিষ্যতেও আমরা সেই রাজনীতিকে সমর্থন করব না। সাদ্দাম, আপনার কাছে আমার আরো খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আছে, কিন্তু একজন এই প্রশ্নটি বারবার আমার কাছে জানতে চাইছেন, মানে প্রশ্নটি যেন আমি আপনাকে করি। নোমান পারভেজ প্রশ্নটি করেছেন যে আপনাকে যেন প্রশ্নটি করি যে ওই যে অডিও ক্লিপ, শেখ হাসিনার অডিও ক্লিপ কিভাবে আল জাজিরা পেল? প্রথম কথা হচ্ছে অডিও ক্লিপটি তো ভিত্তিহীন, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটি নিয়ে তো আইনানুগ দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে আপনার তথ্যচিত্রেও কিন্তু সেটি রয়েছে, যেটির আমাদের যে প্রামাণ্য হিসেবে যেগুলোকে উপস্থাপন করা এভিডেন্স হিসেবে, সেটির যে আইন কানুন রয়েছে, বাংলাদেশের প্রচলিত আইন কানুন, সেটিরও কিন্তু এটি লঙ্ঘন ঘটেছে। এবং এটির মাধ্যমে কিন্তু এটি যে একটি ক্যাম্পেইনিং এর অংশ, প্রোপাগান্ডার অংশ, এবং প্রোপাগান্ডার মাধ্যমে হেয় করা যে তাদের মূল উদ্দেশ্য, এবং সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে তাদের এই ডক্টর অডিও ট্যাপ, তাদের যে ইঞ্জিনিয়ার অডিও ট্যাপ, সেটিকেই যে তারা তাদের একমাত্র প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। প্রকৃত কোনো তথ্য, প্রকৃত কোনো সত্য, প্রকৃত কোনো প্রমাণ যে নেই, বরং প্রকৃত সত্যটা বরং তারাই, যারা সেই সরকার দখল করে আছে, তারাই যে এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে, হত্যা সহিংসতাগুলোর সঙ্গে সম্পৃক্ত, সেটি যে উন্মোচিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। সে কারণে কিন্তু আজকে এই অডিও ক্লিপের নাটক, এই বাইরে থেকে পিআর ক্যাম্পেইনিং এর মাধ্যমে রাজনৈতিক ফোকাস থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা, যে কারণে আমরা আসলে সত্যি কথা যদি বলি, এটি নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোনো সুযোগ, বিব্রত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তো আপনাদের পরিকল্পনাটা কি? কবে নাগাদ আপনারা জানেন যে পুরো বাংলাদেশে ছাত্রলীগের উপর, আওয়ামী লীগের উপর যে পরিমাণ নির্যাতন, অত্যাচার হচ্ছে, আপনারই অনেক সহযোদ্ধা, সহকর্মী, মিছিলের সঙ্গী নিহত হয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনার নিজেরও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো তাদের জন্য আপনারা এখন কি করছেন, কিভাবে সংগঠিত হচ্ছেন? মাত্র দেখলাম একটা হরতাল ডেকেছেন, সেই হরতাল আসলে কতটুকু সফল হয়েছিল, মানে সবকিছু মিলিয়ে কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন?
দেখুন, আমাদের লক্ষ্যটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে, ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া। আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমান সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার অর্থই হচ্ছে বাংলাদেশের জনগণকে অপমান করা। কারণ আমরা রাজনীতি করি, আমরা কিন্তু রাজনীতি করি তার মানে এই নয় যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো, কিন্তু বাংলাদেশে জনগণের সরকার থাকবে, জনগণের নির্বাচিত সরকার থাকবে, সেটাই তো সবচেয়ে বড় বিষয়। তো এই সরকার বাংলাদেশের জনগণকে পাশ কাটিয়ে, জনগণকে অপ্রাসঙ্গিক করে, জনগণের যে সার্বভৌমত্বের ধারণা রয়েছে সেটিকে অপ্রাসঙ্গিক করে দিয়ে কিন্তু তারা ক্ষমতায় আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা ছাত্র, পুলিশ, নাগরিক হত্যার সঙ্গে সম্পৃক্ত থেকেছে, যাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার প্রয়োজন হয়েছে নিজেদের নিরাপত্তা এবং রক্ষা কবচ দেওয়ার জন্য, তারাই আজকে ক্ষমতায় আছে। তৃতীয় বিষয় হচ্ছে যে যারা, আমরা যদি 5ই আগস্টের পরবর্তী বাস্তবতা দেখি, বাংলাদেশ সম্পূর্ণ একটা সিকিউরিটি লেজ। একটি রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব কি? প্রধানতম দায়িত্ব হচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত করা। আপনার জীবন এবং জীবিকার নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে প্রারম্ভিক কাজ হচ্ছে এটা। তো এই সরকার সম্পূর্ণ একটি সিকিউরিটিলেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত করেছে, একটা ললেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত হয়েছে। খুন, সহিংসতা, ধর্ষণের ঘটনা, অর্থনৈতিক বিপর্যয়, চাকরি না থাকা, মবের সহিংসতা থেকে শুরু করে মৌলবাদীদের উত্থান, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্য দিয়ে অতিবাহিত সময় করছে। তো এটির কারণে আমাদের এই এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পথ রূপান্তরটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কাজ। এবং সেই লক্ষ্যে, এবং এটি আমরা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং আমরা মনে করি যে বৃহত্তর ছাত্র জনতার ঐক্য নিশ্চিত করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি, শিক্ষার্থীদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। প্রশ্ন যদি থাকে, উদ্বেগ যদি থাকে, সংশয় যদি থাকে, শঙ্কা যদি থাকে, সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। এবং আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই এই সংকট আমরা মোকাবেলা করবই করব, এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে, জনগণের শক্তির মাধ্যমে, শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো। আমরা বিজয়ী হব, এবং বিজয়ী হওয়ার শর্ত হিসেবে আমরা কোনো অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করব না। সাদ্দাম, এই 5ই আগস্টের পরে বাংলাদেশের নারীরা অনেক সংকটের মধ্যে আছে। আপনিও জানেন, বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত হয়েছে। কিন্তু 5ই আগস্টের আগেই ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা যেভাবে করে আক্রান্ত হয়েছে, তাদের উপর যে পরিমাণ অত্যাচার, নির্যাতন হয়েছে, এমনকি একজন ধর্ষণের পর্যন্ত শিকার হয়েছে, তাদের ব্যাপারগুলো কেন সেইভাবে সামনে এলো না? এই পুরো বিষয়টি তো আসলে আপনি দেখুন যে সিলেক্টিভ নৈতিকতার যে বিষয়টি আছে, এবং বিশেষ করে আমাদের মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মী, যদিও বাংলাদেশের গণমাধ্যম বলে আসলে বর্তমানে কিছুই নেই, সেই প্রশ্নগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত আসছে। শুধুমাত্র আপনি যদি দেখুন 16 জুলাইয়ে আপনি দেখবেন যে রোকেয়া হলে, আমাদের ছাত্রলীগের রোকেয়া হলে তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। হলের ভেতরে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে আমাদের কারো কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর পরিবেশ ঘটেনি। তারা আক্রমণ করেছে, এবং তারা দেখুন, আপনি বাংলাদেশে আজকে নৈবেত্তিক মূল্যায়নের জায়গাটা কোথায় চলে গেছে। তারা আক্রমণ করছে, তারা আক্রমণটাকে বড় মহিমান্বিত করছে, এবং যিনি আক্রমণের শিকার হয়েছেন, যিনি ভিকটিম, তাকে বরং ব্লেম দেওয়া হচ্ছে। অথচ তার অপরাধটিকে আমরা যদি প্রশ্ন করি যে তার অপরাধটা কি, তিনি কি করেছেন, বা তার শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই বা কি ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন যার বদৌলতে এটি ঘটবে, এর কিন্তু কোনো জবাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, এই ঘটনাগুলো ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন আপনি দেখবেন যে 14, 15, 16, 400 থেকে 500 রুম তারা পুড়িয়ে দিয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে। এই ঘটনাগুলো কিন্তু তার আগেই ঘটেছে, যখন এই 16 তারিখের যখন তারা মৃত্যুর মিছিল তারা শুরু করলো এই দখলদার বাহিনী, তার আগেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তো এবং যখন তাদের আন্দোলনটি দাঁড়িয়েছে নারীদের উপর সহিংসতা করে, সেই সহিংসতার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দেয়। এবং আপনি দেখুন যে প্রথম আলোর কথা যদি বলি, রিপোর্ট তারা করেছে। আপনার যদি মনে আছে যে একটি ছবি আপনি দেখবেন, যেটি 16, বিশেষ করে 15 তারিখের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, এবং সেখানে দেখবেন যে একজন মেয়ে ধাওয়া পাল্টাতে হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা কোনো অবস্থায় সমর্থন করি না, কিন্তু আমি জাস্ট একটা নৈমিত্তিক মূল্যায়নের জায়গা থেকে যদি বলি, যে আপনি দেখবেন যে সেখানে একটা চশমা পড়া, একেবারে আপনি দেখবেন যে ফুটপাতের পাশে, দেয়ালের পাশ গেছে, রক্ত ঝরছে নাক বে, কপাল বে, সে একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছিল সে সময়। ওই নারীর হাতে একটা ছড়ি, লাঠি, ওই লাঠিটা শুধু লাঠি নয়, ওইটা একটা অস্ত্র। না না, আমি সেটি বলছি না, আমি আমি সেই মূল্যায়নে যাচ্ছি না। আমি যে আপনাকে ব্যাখ্যা দিতে যাচ্ছি। এবং আজকে কিন্তু এই
যখন 16 জুলাই মানে এক বছর সে ঘটনাকে স্মরণ করে তারা রিপোর্ট করেছে, সেখানে কিন্তু সেই মেয়ে তিনি যখন ঘটনার বর্ণনা দেন, আপনি শুনবেন তার বর্ণনা। তার বর্ণনায় কিন্তু আছে যে স্বাভাবিকভাবেই যখন তারা তারা আক্রমণ করেছে, তো কারণ তাদের মূল লক্ষ্যই ছিল পরিবেশটি উত্তপ্ত করা। তারপর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার মধ্যে সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে এবং তার যে কারণে তার রক্তক্ষরণের ঘটনা ঘটেছে, এবং সেটিকে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে ছাত্রলীগের আক্রমণে সে তার রক্তক্ষরণের ঘটনা ঘটেছে। এবং আপনি দেখুন যে ছাত্র শিবিরের আজকে তো আল জাজিরা রিপোর্টে দেখলেনই, এর বাইরে যদি দেখেন ছাত্র শিবিরের বর্তমানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি বর্ণনা দিয়েছেন যে তারা 14 তারিখেই প্রফেশনাল ক্যামেরাম্যান দেশি বিদেশি গণমাধ্যম থেকে শুরু করে তাদের ক্যামেরা সেট করা ছিল। এটা কিন্তু তাদের বক্তব্য, আমাদের বক্তব্য না, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ছবি তুলবে, শত শত ছবি তুলবে এবং মুহূর্তের মধ্যে সেগুলো তারা ভাইরাল করে দিয়ে তারা এক ধরনের উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি করবে। তো সে কারণে প্রত্যেকটি ছবি কিন্তু সেভাবে তৈরি করা, প্রত্যেকটি ছবি সে ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তৈরি করা। 15 তারিখে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার কারণে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, সেটা তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু যেটি একপাক্ষিক আক্রমণ হিসেবে যেটিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, একপাক্ষিক আক্রমণ তারাই সূচনা করেছে এবং এই ঘটনার বর্ণনাটা তারা সেভাবে দিয়ে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশটি তারা আসলে চরিতার্থ করতে চেয়েছে। কিন্তু ধরেন যারা আপনার কর্মীরা আক্রান্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে সাংগঠনিকভাবে কোনো সহায়তা দেওয়ার ব্যবস্থা কি আপনারা করছেন? এই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে এবং স্বীকার করতে হবে যে সবার কাছে সেই পর্যাপ্ত সহযোগিতা আমরা সবাইকে করতে পারিনি, কিন্তু আমরা ধাপে ধাপে এবং ইতিমধ্যেই সেটি করা হয়েছে। এর বাইরেও, কারণ দেখুন গোটা বাংলাদেশটাই এখন কারাগারের অবস্থার মধ্যে আছে। আমাদের প্রত্যেকজন নেতাকর্মী নিজের বাড়িতে থাকার সুযোগ নেই, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই, কত ধরনের সহিংসতার নির্মম হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে। এবং আমাদের নেতাকর্মীরা এই অবস্থার মধ্যে আন্দোলন করছে, প্রতিরোধ করে তুলছে, আঘাত আসছে, কিন্তু তারা বরং আরো শক্তিশালী হয়ে কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি, কিন্তু অবশ্যই আমাদের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের কর্মীদের যে অসীম মনোবল রয়েছে, এই অসীম মনোবলে আসলে আমাদের সংগ্রামকে এগিয়ে নিচ্ছে।